হ্যালো স্টুডেন্টস, ট্রান্সফরমার 03 যথাক্রমে ট্রান্সফরমার 01, ট্রান্সফরমার 02 ক্লাস শেষ করার পর আমরা ট্রান্সফরমার সিরিজের তৃতীয় ক্লাসে আজকে। তো তৃতীয় ক্লাস শুরু করার আগে আমি লাস্ট দুটো ক্লাসে কি আমাদের আলোচনা ছিল, মূল আলোচনা কি ছিল সেটা একবার তোমাদের জানিয়ে দিতে চাই। আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম একদম বেসিক কনসেপ্ট অফ আ ট্রান্সফরমার। ট্রান্সফরমার কিভাবে তৈরি হয়, ট্রান্সফরমারের ওয়ার্কিংটা কিরকম হয়, বেসিক্যালি সেটা নিয়ে আমাদের আলোচনা ছিল। এন্ড দ্বিতীয় ক্লাসে আমাদের আলোচনার সিংহভাগ জুড়ে ছিল ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। ইএমএফ ইকুয়েশন কি করে এস্টাবলিশ করবে, কি করে এটাকে এক্সপ্রেস করবে, সমস্তটাই কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসে খুব 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 বিস্তারিতভাবে বলা আছে। আমরা তৃতীয় ক্লাসে আমাদের মূল আলোচনা যেটা নিয়ে আমরা ক্লাসটা শুরু করব সেটা হলো একদম আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফরমার। মানে প্রথমত ক্লাসটা আমরা শুরু করব একটা আইডিয়াল ট্রান্সফরমারের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তার বিহেভিয়ার কেমন হয়, মোদ্দা কথা সে কেমন আচরণ করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে করতেই কিন্তু আমরা সুইচ করে যাব, এই আলোচনা থেকেই আমরা সুইচ করে যাব হচ্ছে ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও, মানে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বেসিক্যালি। তো এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই জিনিসটা কিন্তু ট্রান্সফরমার, আজকে যে টপিকটা ট্রান্সফরমারের একদম ফান্ডামেন্টাল বেস, কাজেই এটাকে ইগনোর করে কিন্তু ট্রান্সফরমার সম্পর্কে ভালো বোঝা যাবে না কিংবা জানা যাবে না। সুতরাং তোমাকে কি করতে হবে, কনসেন্ট্রেশনটা ঠিকঠাক রাখতে হবে। তো আমাদের একদম প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমাদের যে মূল বিষয়টা উঠে এসছে, ট্রান্সফরমার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। আমরা কি পেয়েছিলাম, আমরা একটা নির্দিষ্ট সাইডের একটা সলিনয়েডে কিংবা একটা ওয়াইন্ডিং এ আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম, তার দরুন মিউচুয়াল ইন্ডাকশনের দরুন সেই প্রাইমারি সাইডের যে উৎপাদিত ফ্লাক্স সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিং কিংবা সেকেন্ড কোনো ওয়াইন্ডিং এ লিংক করিয়েছিলাম। লিংক করলে সেখানে কিন্তু আমরা ভোল্টেজ জেনারেট করতে পেরেছিলাম অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দ্যাট ইজ মিউচুয়াল ইন্ডাকশন সিম্পলি। তো আমি প্রথমত একটা সিম্পল, একটা একেবারে সিমপ্লেক্স ডায়াগ্রাম ট্রান্সফরমারের ড্র করব, যেটা তুমি আগেও দেখেছো। বেসিক্যালি আমরা একটা কোর নিই, একটা কমন কোর নিই। কোরটা তৈরি হতে হবে, ইট শুড বি মেড ফ্রম আ হাই পারমিয়েবিলিটি ম্যাটেরিয়াল। এটা একটা হাই পারমিয়েবিলিটি ম্যাটেরিয়াল, মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে হবে, লাইক সফট আয়রন, লাইক সিলিকন, স্টিল, এই জাতীয় ম্যাটেরিয়াল হতে হবে। তার একটা সাইডে আমি কি করব, কিছু টার্ন প্রোভাইড করব, মানে ওয়াইন্ডিং করব। সিম্পলি যেরকম দেখা যাচ্ছে এরকমই করা হয়, ব্যাপারটা একদম কমপ্লেক্স নয়। এদিকে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমরা কি করি, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। দিস ভোল্টেজ শুড বি অল্টারনেটিং ছাড়া কিন্তু হবে না। ডাইরেক্ট ভোল্টেজ কখনো অ্যাপ্লাই করতে যেও না, তাহলে কিন্তু ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা পুড়ে যেতে পারে। সেটা কেন করবে সেটা আমাদের পরবর্তী ক্লাসের আলোচনায় থাকবে। তো এখানে একটা অল্টারনেটিং ভোল্টেজ যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে খুব স্বভাবতই এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে অল্টারনেটিং কারেন্ট ফ্লো হবে। অল্টারনেটিং কারেন্ট ফ্লো হলে এই ওয়াইন্ডিংটা যে কোরের উপর সাবজেক্ট করা রয়েছে সেই কোরটা কিন্তু একটা ম্যাগনেট তৈরি হবে, যে ম্যাগনেটের ফ্লাক্সটাও কিন্তু সিম্পলি এরকম অল্টারনেটিংই হবে, এরকম অল্টারনেটিং হবে। এগুলো আমাদের পেছনের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি পেছনের ক্লাস গিয়ে দেখে আসতে পারো। ট্রান্সফরমার 01, ট্রান্সফরমার 02 সাথে জুড়ে দাও, সাইন ওয়েভ দা রিভার্স সুইং, তুমি ক্লাস তোমার সামনে চলে আসবে। ভেরি গুড। তো আমরা দেখলাম যে এই অল্টারনেটিং ফ্লাক্স যেটা জেনারেট করছে, সেই জেনারেটিং ফ্লাক্সটা কি হচ্ছে, নর্থ পোল থেকে যেমন সাউথ পোলে পাস হচ্ছে, আবার সাউথ পোল থেকে নর্থ পোলে ফেরত যাওয়ার সময় এখানে কিন্তু ইএমএফ তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। দিস ইজ কল্ড সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশনের কারণে এখানে কিন্তু ইএমএফ তৈরি হচ্ছে, যে ইএমএফটাকে তুমি বলছো E1, কারণ এটা তোমার প্রাইমারি সাইডেই হচ্ছে, তাই E1। আমরা কি করেছিলাম, আমরা এই কোর নিয়েছিলাম। কোর কেন নিয়েছিলাম, আমরা এর তৈরি ফ্লাক্সকে আমি আরেকটা দিকে একটা সেকেন্ড ওয়াইন্ডিং রাখবো। সেকেন্ড ওয়াইন্ডিংটাই আমি এর উৎপাদিত ফ্লাক্সটাকে লিংক করাতে চেয়েছিলাম, মোদ্দা কথা। তো এর উৎপাদিত ফ্লাক্সকে লিংক করাতে গেলে আমাকে কি করতে হবে, ফ্লাক্স গুলো এর এরিয়াতে নিয়ে যেতে হবে, ম্যাক্সিমাম ফ্লাক্সটাকে এর এরিয়াতে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা একটা কোর নিয়েছিলাম, যাতে ফ্লাক্স গুলোকে বাধ্য করেছিলাম যে ফ্লাক্স তুমি এভাবে এয়ারের মধ্যে দিয়ে যেও না, এটা দেখতে খুব বাজে লাগছে, এটা করো না। তুমি এক কাজ করো, তোমাকে একটা সুন্দর পথ দিয়ে দিচ্ছি, হাই পারমিয়েবিলিটি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, ফ্লাক্স তুমি এখান দিয়ে পাস হও। তো ফ্লাক্স তখন ম্যাক্সিমাম ফ্লাক্স, মোর দ্যান 95% ফ্লাক্স কিন্তু এখান দিয়ে পাস হয়েছিল, এবং যথারীতি সেই অল্টারনেটিং ফ্লাক্সটা কিন্তু সেকেন্ডারিকে লিংক করেছিল, সেকেন্ড ওয়াইন্ডিং কে লিংক করেছিল। তো সেকেন্ড ওয়াইন্ডিং এ লিংক করলে এখানে একটা ইএমএফ তৈরি হয়েছিল, যে ইএমএফটা কিন্তু সেকেন্ড কয়েলে
সেকেন্ড কয়েলে ইএমএফটা ইনডিউস হয়েছে বলে এর নাম দিয়েছিলাম E2, যেহেতু সেকেন্ড কয়েল, দ্যাট ইজ সেকেন্ডারি কয়েল ইউ মে কল। তো ট্রান্সফরমার এটা হচ্ছিল প্রাইমারি সাইড, এটা হচ্ছিল সেকেন্ডারি সাইড। তুমি দেখবে যে যে সাইডে আমরা লোড কানেক্ট করি সেই সাইডকে আমরা বলি সেকেন্ডারি সাইড। সাপোজ দ্যাট এটা একটা লোড কানেক্ট করেছো, তো আমরা বলা হয় যে যে সাইডে সাপ্লাই দেওয়া হয় সেই সাইডটা প্রাইমারি সাইড, যে সাইডে লোড কানেক্ট করা হয় সেই সাইডটা সেকেন্ডারি সাইড। তো আমরা এখানে যখন ভোল্টেজটা ইনডিউস করেই ফেলেছি, তাহলে ভোল্টেজটা নিয়ে আমরা করবো কি? নিশ্চয়ই কোনো কাজ করবো, ভোল্টেজটা দিয়ে কোনো অ্যাপ্লায়েন্স চালাবো অথবা জ্বালাবো। কাজেই এই সাইডে লোড কানেক্ট করা হয় এবং এই সাইডকে সেকেন্ডারি সাইড বলা হয়। এবং এই সেকেন্ডারি সাইড দিয়ে তখন লোড কানেক্ট করলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্টটাকে আমরা সেকেন্ডারি মানে সেকেন্ড কারেন্ট বলি। সেকেন্ড কারেন্ট মানে I2, সেকেন্ডারি কারেন্ট বলি। এবং এর দিকে যে ইএমএফটা তৈরি হচ্ছে সেটাকে আমরা E2 বলি, এবং এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাই সেটাকে আমরা V2 বলি। সামান্য ডিফারেন্স রয়েছে E2 এন্ড V2 এর মধ্যে, সেটা আমরা আলোচনায় আনছি পরে। এনিওয়েজ, তো আমি একটু প্রথমে চলে আসি। এখানে যদি অল্টারনেটিং কারেন্ট ফ্লো করো তাহলে এখান দিয়ে একটা I1 কারেন্ট ফ্লো হবে। দিস ইজ ওয়াই এটা প্রাইমারি সাইড, এটা প্রাইমারি সাইড বলে এখান দিয়ে কিন্তু কারেন্ট যেটা ফ্লো হবে সেটা মেইনলি I1। তো V1 যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে এখানে একটা I1 কারেন্ট ফ্লো হবে। আমি বলেছি যে আমাদের ক্লাসটা শুরু করব আজকে একটা আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে। দেখো আইডিয়াল এটা সিম্পলি একটা ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার বলতে তুমি কি বোঝো? দেখো আইডিয়াল ট্রান্সফরমার আমি প্রথমেই বলে রাখি, আইডিয়াল মানে সেটা খুবই খুব 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 মানে ভালো টু দি পাওয়ার ইনফিনিটি, মানে ভালোরই ভালো, তার আর কোনো খারাপ তো তার মধ্যে নেই, অতি উত্তম। তো প্র্যাকটিক্যালি তোমাকে জানিয়ে রাখি যে এরকম ট্রান্সফরমার বাস্তবে আমাদের পৃথিবীতে নেই। মানে এমন কিছু কন্ডিশন এর উপর চাপিয়ে দেওয়া হয় যে দেখো ট্রান্সফরমার তুমি যদি আইডিয়াল হতে চাও তাহলে তোমাকে কিছু কন্ডিশন দেওয়া হচ্ছে, সেই কন্ডিশনটা তোমাকে ফুলফিল করতে হবে। তো তাকে কিছু কন্ডিশন দেওয়া হয়, সেই কন্ডিশন গুলো কি কি একবার জেনে নেবো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এই কন্ডিশন গুলো মেনে নেওয়া একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের পক্ষে সম্ভব নয়। প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি দেওয়া হয়? ফার্স্ট কন্ডিশন বলা হয় যে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স শুড বি জিরো। ভেবে দেখো একবার যে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংটা করা হয়েছে, সাপোজ ইট মে বি প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড, এই ওয়াইন্ডিংটা 99% কেসে এই ওয়াইন্ডিংটা কপার ওয়াইন্ডিং করা হয়, কপার দিয়ে ওয়াইন্ডিং করা হয়। আচ্ছা, কপার দিয়ে যদি ওয়াইন্ডিং করা হয়েছে, এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স থাকবে না? এটা কি সম্ভব যে কপার দিয়ে ওয়াইন্ডিং করা হচ্ছে? কপার কেন, এখানে তুমি সিলভার নিয়ে এসো, গোল্ড নিয়ে এসো, তাও যদি নিয়ে আসো তাহলেও তার কি কোনো রেজিস্ট্যান্স থাকবে না? এমন কোনো মেটেরিয়াল আছে যার কোনো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স নেই? এটা কি হতে পারে? হতে পারে না। কাজেই আমরা আইডিয়াল ট্রান্সফরমার তো প্র্যাকটিক্যালি পাই না, প্র্যাকটিক্যালি বানাতেও পারি না, কিন্তু এটাকে আমরা রিয়ালাইজ করতে পারি, আমরা ভাবনায় আনতে পারি, আমাদের কল্পনায় আনতে পারি। তো আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু কমপ্লিটলি রিয়ালাইজেশন। স্যার এই ট্রান্সফরমারটা যদি নাই হয়, ট্রান্সফরমারটা যদি নাই তো এরকম প্র্যাকটিক্যালি এরকম না তৈরি হয়, তাহলে আইডিয়াল ট্রান্সফরমার কেন বুঝতে যাচ্ছি আমরা? আইডিয়াল ট্রান্সফরমার কেন বুঝতে যাচ্ছি? দেখো ট্রান্সফরমারটা বোঝার জন্য আগে তোমার আইডিয়াল ট্রান্সফরমারটা বোঝাটা অত্যন্ত জরুরি। তখন তুমি একটা আইডিয়াল ট্রান্সফরমার আর একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের মধ্যে যখনই তুমি কম্পেয়ার করবে, তখন তোমার কাছে কিন্তু অনেক জটিল বিষয় কিন্তু সহজ হয়ে যাবে। কাজেই আমাদের আইডিয়াল ট্রান্সফরমারটা রিয়ালাইজ করে তার ক্যারেক্টারিস্টিক্সটাকে একবার দেখে নিতে হয়, কিরকম যদি আইডিয়াল ট্রান্সফরমার বাস্তবে হতো তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হতো, সেটা আমরা দেখার জন্য আইডিয়াল ট্রান্সফরমারকে মোদ্দা কথা আমাদের স্টাডি করতে হয়। তো প্রথম কথা হচ্ছে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স শুড বি জিরো। সেকেন্ড যে ক্রাইটেরিয়াকে দেওয়া হয়, সেকেন্ড ক্রাইটেরিয়াটা যেটা দেওয়া হয় সেটা হলো there should be no leakage flux। মানে এখানে কোনো লিকেজ ফ্লাক্স থাকা চলবে না। লিকেজ ফ্লাক্স থাকা চলবে না। দেখো মনে করা যাক যে এখানে তুমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সিম্পলি দেখো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, ডিপি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, যে কারেন্টটাকে তুমি I1 বলছো। তাহলে কারেন্ট I1 ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু অ্যাপ্লাইড ভোল্টেজ V1 বাই অপোজিশন অফ দিস ওয়াইন্ডিং, তার মানে Z। এবার আমি তোমাকে একটা কথা জানতে চাই যে এখানে অপোজিশনটা কি। দেখো
এই ওয়াইন্ডিংটা আমি কি বলেছি প্রথমেই কনসিডার করে নিয়েছি, দিস ওয়াইন্ডিং ইজ কমপ্লিটলি রেজিস্ট্যান্স ফ্রি। এই ওয়াইন্ডিংটা কিন্তু কমপ্লিটলি রেজিস্ট্যান্স ফ্রি। তাহলে রেজিস্ট্যান্স ফ্রি যদি হয় তাহলে এই ওয়াইন্ডিংটা কি ধরনের ওয়াইন্ডিং? এটা কমপ্লিটলি ইন্ডাকটিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, এন্ড ইট ইজ ইউর ইমাজিনেশন অনলি, ইমাজিনেশন, কারণ রেজিস্ট্যান্স থাকবে না, এটা হতে পারে না। তো এটা পিওর ইন্ডাকটিভ লাইক দিস, এইটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। দেয়ার ইজ নো এনি আদার এলিমেন্ট লাইক রেজিস্টর, ক্যাপাসিটর, এই জাতীয় কিছুই নেই। এখানে একটা ভোল্টেজ V1 অ্যাপ্লাই করেছো, সাপোজ দ্যাট V1 অ্যাপ্লাই করেছো, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কমপ্লিটলি ইন্ডাকটিভ। প্রথম কথা। তার মানে কারেন্ট কি কি হতে পারে? রেজিস্টিভ কারেন্ট IR হতে পারে, ক্যাপাসিটিভ কারেন্ট IC হতে পারে, এন্ড ইন্ডাকটিভ কারেন্ট IL হতে পারে। যে ধরনের এলিমেন্ট থাকবে সেই নেচারের কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ অনলি ইন্ডাকটেন্স রয়েছে, কাজেই এর মধ্যে দিয়ে যে কারেন্টই ফ্লো হোক না কেন ইট শুড বি IL, কারণ এখানে অন্য কোনো এলিমেন্ট নেই, লাইক রেজিস্টর, লাইক ক্যাপাসিটর, এই জাতীয় কোনো এলিমেন্টই নেই এখানে, কাজেই IL ফ্লো হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং ইজ দ্যাট, তাহলে এটা I1 যেটা সেটা কমপ্লিটলি IL, অবশ্যই IL1। সেকেন্ড থিং হচ্ছে এই যে Z, আচ্ছা Z অপোজিশনটা কি? ইম্পিডেন্স, এন্ড ইম্পিডেন্স ইজ দ্য সাম অফ ভেক্টরিক্যাল সাম অফ, impedance is the sum of phasor sum of resistor, resistance, inductive reactance and capacitive reactance। তাহলে তুমি এখানে দেখো কে আছে, রেজিস্ট্যান্স কি আছে? নেই। ক্যাপাসিটর নেই, সো দ্যাট ক্যাপাসিটিভ রেজিস্টর, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও নেই, আছে শুধু ইন্ডাকটেন্স। তাহলে এখানে যে অপোজিশনটা সেটা শুধুমাত্র এক্সেল অপোজিশন। তাহলে Z ইকুয়ালস টু কি? এখানে Z ইকুয়ালস টু অনলি এক্সেল। তাহলে এই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, তার মানে এই কারেন্টটাকে যেহেতু পিওরলি ইন্ডাকটিভ, সেই কারণে এই কারেন্টটাকে তুমি বলতে পারো ম্যাগনেটাইজিং কারেন্ট, ম্যাগনেট করার জন্য এই কারেন্টটা ফ্লো হচ্ছে, ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে IM ইকুয়ালস টু V1 বাই XL, সিম্পলি। তো এখানে আসবো আবার উপরে, কিন্তু আমি যেটা বলছি যে মনে করা যাক যে এখানে এই IM ফ্লো হচ্ছে বলে এই কোরটা ম্যাগনেট হচ্ছে, তার একটা নির্দিষ্ট নর্থ পোল এবং সাউথ পোল হচ্ছে। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স পাস হচ্ছে এভাবে থ্রু দা কোর। দেখো এবারে এখানে মনে করা যাক যে এই IM ফ্লো করার দরুন 100টা ফ্লাক্স তৈরি হলো, 100টা ফাই তৈরি হলো। তাহলে 100টা ফাই এই নর্থ, সাপোজ দ্যাট এটা নর্থ পোল, এটা সাউথ পোল হচ্ছে at any instantaneous moment। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো যাবে ফ্রম আউটসাইড অফ দ্য ম্যাগনেটের বাইরে দিয়ে। তাহলে ম্যাগনেটের বাইরে দিয়ে তুমি বলছো যে এভাবে তো যেতে পারে, অবশ্যই যেতে পারে। আমি বলছি দেখো তার কাছে যখন এত ভালো একটা পথ আমি দিয়ে দিয়েছি, আমি তো তাকে এই পথটা দিয়েছি কেন? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা পাথ দিয়ে দিয়েছি, এই কারণেই দিয়ে দিয়েছি যে ফ্লাক্স তুমি এখান দিয়ে যেও না, ব্যাপারটা খুব বাজে হয়ে যাচ্ছে, ব্যাপারটা খুব খারাপ দেখতে লাগছে। শুধু কি খারাপ দেখতে লাগছে, আমার লসও হচ্ছে। কেন লস হচ্ছে? এখান দিয়ে যে ফ্লাক্স গুলো যাচ্ছে সেই ফ্লাক্স গুলোকে এখানে লিংক করা যাচ্ছে না, কাজেই এখানে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল স্টাবলিশ করা হয়েছে। তাহলে এখানে যখন তোমার সামনে এত ভালো পথ দিয়ে দেওয়া হয়েছে, কেন তুমি এখান দিয়ে পাস হবে? ব্যাপারটা খুব বাজে দেখতে লাগছে। তো ধমকে ধামকে সমস্ত ফ্লাক্সকে এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি কি বলেছিলাম, ফ্লাক্স কিন্তু 95% এর একটু বেশি ফ্লাক্স এখান দিয়ে পাস হয়, কিন্তু কিছু ফ্লাক্স মানে লেস দ্যান 5% ফ্লাক্স, তাকে ধমকে ধামকেও কিছু লাভ নেই, সে ধমকানো শুনবে না। কিছু ফ্লাক্স তোমার এই এয়ার দিয়েও কিন্তু পাস হয়ে যাচ্ছে। সেটা কত? তার পরিমাণ লেস দ্যান 5%, এখান দিয়ে পাস হয়। এই ফ্লাক্সটাকে বলা হয় লিক। দেখো লিক করে যাচ্ছে, এদিকে লিংক করাতে পারছি না, যেটাকে লিংক করাতে পারছি না, LINK লিংক করাতে পারছি না, সেটা হচ্ছে লিক ফ্লাক্স, মানে লিক করে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই লিংক হচ্ছে না। তো এই লেস দ্যান 5% ফ্লাক্সটা কিন্তু লিকেজ ফ্লাক্স। এটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে এটা হয়, লেস দ্যান 5% ফ্লাক্স লিকেজ হয়ে যায়। কাজেই তুমি দেখবে যে এখানে যতটা পরিমাণ ফ্লাক্স এই প্রাইমারিতে লিংক করছে, ততটা পরিমাণ ফ্লাক্স সেকেন্ডারিতে লিংক করছে না। কি রকম? মনে করা যাক যে এখানে 100টা ফ্লাক্স তৈরি হয়েছিল, তার মধ্যে 5টা ফ্লাক্স এই পথে যাচ্ছে, আর 95টা ফ্লাক্স এই পথে যাচ্ছে।
তাহলে এখানে লিঙ্ক করছে কতটা? 95টা ফ্লাক্স লিঙ্ক করছে, মাইন্ড। তাহলে এখানে পৌঁছাচ্ছে কটা? 95টা তো পৌঁছাচ্ছেই, প্লাস এই 5টা এসেও কিন্তু এখানে পৌঁছাচ্ছে। তাহলে এই সাউথ পোল থেকে এই নর্থ পোলে ফেরত যাচ্ছে কটা? 100টা। 95 প্লাস 5 95 প্লাস 5 100টা ফ্লাক্স কিন্তু ফেরত যাচ্ছে। তাহলে প্রাইমারিতে লিঙ্ক করলো কত? 100টা। সেকেন্ডারিতে লিঙ্ক করলো কত? 95টা। তো দেখো এখানে ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। এখানে লিঙ্ক যত বেশি হবে তত কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে লিঙ্কিং ফ্লাক্সের কিন্তু পার্থক্য বাড়বে। কাজেই এখানে যদি আইডিয়াল ট্রান্সফরমার হয়, আইডিয়ালটা এটাকে আমরা কমাতে পারি। এটাকে কিভাবে কমাতে পারি? এই যে মাঝখানটা এয়ার রয়েছে, এই মাঝখানে আমরা অয়েল যদি ইনসার্ট করে দিই, ট্রান্সফরমার অয়েল, এটা কিন্তু ডাইইলেকট্রিক মেটেরিয়াল, ডাইইলেকট্রিক মেটেরিয়াল এবং তার সাথে সাথে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ট্রান্সফরমার অয়েল তার সাথে সাথে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। তো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল হওয়ার কারণে এখানে চৌম্বকের যে রাস্তাটা, রিলাক্টেন্স, সেই রিলাক্টেন্সটা বেশি হয়ে যায়, বাধাটা বেশি হয়ে যায়। তখন বাধ্য হয় 95 থেকে আরো দেখা যাচ্ছে যে 3টে ফ্লাক্স এদিক দিয়ে গেল, যে আমার রাস্তাটার বাধা অনেক বেড়ে গেছে, আমি ভাই ওদিক দিয়ে যাচ্ছিলাম, আর যাবো না, আমার অত্যন্ত ভুল হয়ে গেছে, এবার তোমাদের সাথে যাবো। তাহলে এখানে 98টা হতে পারে, এটাকে আমরা কমাতে পারি, কিন্তু এটাকে জিরো করা যায় না। জিরো করা যায় না, জিরো হলে আইডিয়াল হয়ে যাবে। তো বলা হচ্ছে যে দেয়ার শুড বি নো লিকেজ ফ্লাক্স, মানে এমন হতে হবে কোনো লিকেজ ফ্লাক্স থাকা চলবে না, এমন হতে হবে কোনো লিকেজ ফ্লাক্স থাকা চলবে না। তো আইডিয়াল ট্রান্সফরমারের এটা সেকেন্ড শর্ত। থার্ড শর্ত কি? থার্ড শর্তটা হচ্ছে যে দেখো, থার্ড যে শর্তটা এর উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা হলো নো আয়রন লস। আয়রন লস, আয়রন লসের মধ্যে আমরা কি কি লস আছে জানি? দেখো এগুলো আমার ম্যাগনেটিজমের ক্লাসে কিন্তু পুরোপুরি ইলাবোরেট করা রয়েছে। তো দেয়ার শুড বি নো আয়রন লস। আয়রন লসের মধ্যে কি কি রয়েছে? এডি কারেন্ট লস, এডি কারেন্ট লস and plus hysteresis loss, hysteresis loss। তাহলে এই তিনটে প্রধান শর্ত চাপিয়ে দেওয়া হয় যে তুমি আইডিয়াল ট্রান্সফরমার হতে চাও, এগুলো থাকা চলবে না। তাহলে কোনো আয়রন লস থাকা চলবে না। আয়রন লস কোথায় হয়? কোরে হয়। কোরটা বলেছে আয়রন দিয়ে তৈরি হয়, কাজে কোরে আয়রন লস হয়। আয়রন লস কি? প্রথমত এডি কারেন্ট লস হয়। আমি একটু টাচ দিয়ে যাচ্ছি যে দেখো এডি কারেন্ট লসটা কিরকম, যে এই ফ্লাক্স গুলো যখন সেকেন্ডারিকে লিঙ্ক করছে, মোদ্দা কথা সেকেন্ডারিকে যখন লিঙ্ক করছে তখন সে এই কোরকেও কিন্তু লিঙ্ক করছে। আর কোরটা যেহেতু আয়রনিক মেটেরিয়াল, তাহলে এটা তো কন্ডাক্টর, এটা তো কন্ডাক্টরও বটে, তাহলে কোরকেও লিঙ্ক করছে। তাহলে কোরেও কিন্তু অল্টারনেটিং ফ্লাক্স লিঙ্ক হচ্ছে, মাইন্ড। কোরেও অল্টারনেটিং ফ্লাক্স লিঙ্ক হওয়ার দরুন কোরেও কিন্তু ইএমএফ তৈরি হচ্ছে। কোরে যখন ইএমএফ তৈরি হচ্ছে তখন কোরের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে। তো এইটা একেবারেই আমরা চাই না যে এটা হোক, সেই জন্য কোরকে আমরা ল্যামিনেট করি, কোরের রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই। এবং আরেকটা যেটা লস হয় সেটা হিস্টেরিসিস লস হয়, মানে প্রতি মুহূর্তে একটা কোয়েরসিভ ফোর্স অ্যাপ্লাই হয় রেসিডুয়াল ম্যাগনেটিজমকে ডিস্ট্রয় করতে, সে কারণে ওখানে একটা হিস্টেরিসিস লস হয়, ডোমেইনগুলো কন্টিনিউয়াস ফ্রিকশন হয়, তার জন্য ওটা কিন্তু কোরটা হিটেড আপ হয়ে যায়। তো বলা হচ্ছে এটা তো হবেই, এটা তো হতেই হবে। এবং বলা হচ্ছে তুমি আইডিয়াল ট্রান্সফরমার হতে চাও, তোমার এটাও থাকা চলবে না, আয়রন লস থাকা চলবে না। আয়রন লস নিয়ে আরো পরে বিস্তারে আলোচনা করবো। সুতরাং আপাতত এটুকু অন্তত বিশ্বাস করে রাখো যে এডি কারেন্ট লস থাকা চলবে না, হিস্টেরিসিস লস থাকা চলবে না। তো এই শর্তগুলো কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার উপর চাপিয়ে দাও। এবার দেখবো আইডিয়াল ট্রান্সফরমারটা ইলেকট্রিক্যালি কেমন আচরণ করে, দেখে নাও। তো এটাকে একটু মুছছি। ওকে, তো এই তিনটে শর্ত, মূল শর্ত চাপিয়ে দেওয়া হয় আইডিয়াল ট্রান্সফরমারের উপরে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। কিন্তু 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 বলে রাখি, একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার প্রায় আইডিয়াল ট্রান্সফরমারের মতো কিন্তু হয়, প্রায় প্রায় প্রায়। মানে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের যে লসটা হয়, মূলত যে লসটা হয়, সেই লসটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক্যাল মেশিনের থেকে কম। ফার্স্ট যেটা তার কারণ সেটা হচ্ছে অন্যান্য ইলেকট্রিক্যাল মেশিন লাইক মোটর, জেনারেটর, অল্টারনেটর, এই জাতীয় মেশিনগুলো কিন্তু রোটেটিং, কাজেই সেখানে একটা মেকানিক্যাল লস কিন্তু সব সময় হচ্ছে, লাইক উইন্ডেজ লস, ফ্রিকশন লস, এই জাতীয় লস গুলো কিন্তু সব সময় হচ্ছে। ট্রান্সফরমার কিন্তু কমপ্লিটলি একটা স্ট্যাটিক মেশিন, এর কোনো পার্টসই রোটেট করছে না। যেহেতু রোটেট করছে না, সমস্তটাই স্টেশনারি দাঁড়িয়ে আছে, কাজেই এর উইন্ডেজ লস, ফ্রিকশন লস নেই,
বলা যায় মেকানিক্যাল লস নেই, কাজেই এর এফিসিয়েন্সিটা হাই হয়। অবাক হবে, একটা ট্রান্সফরমারের মানে বেসিক্যালি পাওয়ার ট্রান্সফরমারের এফিসিয়েন্সি মোটামুটি 98 to 99% হয়। তার মানে প্রায় আইডিয়াল ট্রান্সফরমার কত হতে হবে? 100% হলে আইডিয়াল ট্রান্সফরমার। তার মানে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যদি 98 to 99% এফিসিয়েন্সি হয়, তাহলে বলা যায় না প্রায় আইডিয়াল ট্রান্সফরমার মতো আচরণ করছে। তার মানে লসটা কিন্তু অত্যন্ত কম হয় অন্যান্য মেশিনের থেকে। একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা 80 থেকে 90% পর্যন্ত হয়। বুঝতেই পারছো এর এফিসিয়েন্সিটা অন্যান্য ইলেকট্রিক্যাল মেশিনের থেকে বেশি। কাজে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার আইডিয়াল ট্রান্সফরমার মতো কিন্তু হতে পারে, প্রায় হতে পারে। তো আমি কি বলছিলাম, একটা আইডিয়াল ট্রান্সফরমারকে ড্র করা যায়। তার মানে বুঝেই গেছো আইডিয়াল ট্রান্সফরমার কি হলে আইডিয়াল ট্রান্সফরমার। দিস ইজ ইউর প্রাইমারি সাইড অফ an ideal transformer and this one is your secondary side. তো আমার বক্তব্য হচ্ছে, দেখো বোঝো, V1 অ্যাপ্লাই করেছো, V1 অ্যাপ্লাই করলে একটা কারেন্ট ফ্লো হবে, যে কারেন্টটাকে কি বলেছি IM বলতে পারো, নেমলি IM, এবং এটাই বলা হয় IL ও বলতে পারো, ইন্ডাকটিভ কারেন্ট, অথবা সেটাকে ম্যাগনেটাইজিং কারেন্টও বলতে পারো। থ্রু এটা কিন্তু ফ্লোয়িং থ্রু প্রাইমারি সাইড দিয়ে ফ্লো হয়। সেকেন্ডারিটা ওপেন রেখে দাও, কোনো লোড এখনো লাগাওনি, আমরা লোড লাগাবো পরবর্তী ক্লাসগুলোতে, লোড লাগাবো, লোড রাখা আছে আমাদের কাছে। এনিওয়েজ, তো এখান দিয়ে আইএম ফ্লো হচ্ছে, যে আইএমটা ফ্লো হচ্ছে সেই আইএমটা ভোল্টেজের সাথে কিরকম ডিসপ্লেসমেন্টে থাকবে, এটা একটা প্রশ্ন। দেখো আমি প্রথমেই বলেছি দিস ইজ ইউর পিওর ইন্ডাকটিভ সার্কিট। This circuit is completely inductive, কাজেই there is no resistance, no capacitance নেই। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স কি? পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটা সম্ভবত তুমি পাবে অল্টারনেটিং কারেন্ট 03 তে। অল্টারনেটিং কারেন্ট 03 সার্চ করো এবং সাইন ওয়েভ দা রিভার্স সুইং টাইপ করো, তোমার সামনে চলে আসবে যে পিওর ইন্ডাকটিভ সার্কিট হলে, সার্কিট যদি পিওর ইন্ডাকটিভ হয়, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় IL, এই ভি এর থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে পড়ে, 90 ডিগ্রিতে ল্যাগ করে, অথবা ভিটা কারেন্টের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে থাকে। তার মানে কি হতে পারে, দিস ইজ ইউর সাপোজ দ্যাট সাপ্লাই ভোল্টেজ V1, তাহলে কারেন্টটা কোথা দিয়ে পাস হবে, দেখো 90 ডিগ্রিতে পিছিয়ে চলবে। তাহলে 90 ডিগ্রিতে পিছিয়ে চলবে মানে দিস ইজ ইউর IM, দিস ইজ ইউর IM রেফারেন্স লাইন IM। তাহলে ভোল্টেজটা কি হচ্ছে, 90 ডিগ্রিতে লিড করছে, 90 ডিগ্রিতে লিড করছে। খুব ইম্পর্টেন্ট যে একটা আইডিয়াল ট্রান্সফরমারের অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে প্রাইমারি কারেন্ট নো লোড এখন নো লোডে আছে, নো লোড প্রাইমারি কারেন্ট দ্যাট ইজ IM, এটা মেনশন নাও করা থাকতে পারে কিন্তু বুঝে নিতে হবে ইট ইজ ইওর IM। ম্যাগনেটাইজিং কারেন্ট কত ডিগ্রিতে পিছিয়ে অথবা এগিয়ে থাকে, অপশন দেওয়া থাকতে পারে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে পিছিয়ে থাকবে বিকজ অফ পিওর ইন্ডাকটিভ। ওকে, ভেরি গুড। আমি বলছি এর দরুন যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাকে কি বলছো, ফাইম, মিউচুয়াল ফ্লাক্স। দেখো আইডিয়াল ট্রান্সফরমার কি, দেয়ার শুড বি নো লিকেজ ফ্লাক্স। আইডিয়াল ট্রান্সফরমারে কি কোনো লিকেজ ফ্লাক্স থাকা চলবে না, এখান দিয়ে একটাও ফ্লাক্স পাস হওয়া চলবে না। 100টা ফ্লাক্স তৈরি হলে 100টাই কিন্তু সেকেন্ডারি দিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে যে ফাইএমটা তৈরি হচ্ছে, সেই ফাইএম এদিকেও যা লিংক করছে এদিকেও সেই লিংক করছে, 100টাই এদিকে লিংক করছে, 100টাই এদিকে লিংক করছে। তো এই যে ফাইএমটা তৈরি হবে না, এই ফাইএম এর ডাইরেকশনটা কি হবে? দেখো এখানে যেহেতু থার্ড ইয়েতে বলা রয়েছে এই যে হিস্টারিসিস লস, এই হিস্টারিসিস লসটা এখানে ইম্পর্টেন্ট। হিস্টারিসিস লস যদি না থাকে তাহলে ফাই এন্ড আই ইজ ইন ফেজ। বোঝো, হিস্টারিস প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে হিস্টারিসিস লসটা থাকে বলে ফাই এন্ড আই এক্স্যাক্টলি ইজ ইন ফেজ হয় না, কিন্তু আমরা ধরে নিয়ে করি, এক্স্যাক্টলি ইজ ইন ফেজ ধরে নিয়ে করি, কিন্তু একদম প্র্যাকটিক্যালি যদি দেখো তাহলে কিন্তু ইট ইজ ইম্পসিবল বিকজ সেখানে হিস্টারিসিস লস আছে। আর হিস্টারিসিস লস কিন্তু ফাই এন্ড আই কে হিস্টারিসিস লুপ থেকে আমরা কি পাই, দেখো কারেন্ট যেখানে 0 হয়ে যায় সেখানে কিন্তু ফাই কিছুটা থেকে যায়। and this is your coercive force, এই coercive ফোর্সটা লেগে যায়, এই কারেন্ট ফ্লাক্সকে 0 করতে গেলে কিছুটা কারেন্ট উল্টো দিকে লাগে। this is your coercive force, তো যাই হোক এখানে এখন ঢুকছি না। তো এই হিস্টারিসিস লস যেহেতু নেই, কাজেই
সেখানে there is no hysteresis loop, কোনো hysteresis loop জেনারেট হচ্ছে না, that is why phi and I is in phase। তাহলে এখানে ফাইটা কি, phi m, তাহলে phi m ও কিন্তু এই একই ফেজে থাকবে। আমি একটু বড় করে দেখাচ্ছি বিকজ আমি এখানে phi m লিখবো, phi m ও কিন্তু একই ফেজে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার V1 এর থেকে phi m 90 ডিগ্রিতে পিছিয়ে আছে, phi m এর থেকে V1 90 ডিগ্রিতে এগিয়ে আছে, Im and phi m is in phase আছে। দেখো এগুলো স্টেটমেন্ট, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ওকে, ভেরি গুড। তো phi m জেনারেট হলো, সেই phi m টা প্রাইমারি সাইডে লিংক করলে কি তৈরি হবে, E1 জেনারেট হবে, ইনডিউসড EMF ইন দা প্রাইমারি সাইড। তাহলে E1 যেটা জেনারেট হবে, E1 জেনারেট হয়ে কি করবে, কি করবে, লেঞ্জেস ল, লেঞ্জেস ল। সে কি করবে, তার কজ কে অপোজ করবে, কজ কে, তার কারণকে অপোজ করবে, কারণকে, কারণ হচ্ছে V1, V1 কে কমপ্লিটলি 180 ডিগ্রি আউট অফ ফেজে অপোজ করবে। তাহলে V1 যদি এখানে হয় তাহলে E1 কোথায় হবে, তুমি ড্র করো, বলো, তুমি বলো কোথায় হবে, কোথায় হবে, হিয়ার, এখানে হবে E1। দেখো 180 ডিগ্রি অপোজিট ইন ডাইরেকশন, এটা উত্তরে গেলে এ দক্ষিণে, তার মানে মুখোমুখি অপোজ করতে গেলে 180 ডিগ্রি আউট অফ ফেজ, ওইদিকে ওইদিকে। তাহলে E1 টা এখানে হবে অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, লজিকটা হচ্ছে লেঞ্জেস ল। ওকে, লেঞ্জ কি বলছে, যে যদি কোনো কন্ডাক্টরে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দরুন ইএমএফ তৈরি হয় এবং সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে সেখানে ইএমএফ তৈরি হলে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে সেই কিন্তু অ্যাপ্লাইড ইএমএফ কে অপোজ করবে, মোদ্দা কথা অ্যাপ্লাইড ভোল্টেজ কে অপোজ করবে, মানে কারণকে অপোজ করবে 180 ডিগ্রিতে। এবং নট অনলি দ্যাট, যদি এর রেজিস্ট্যান্স ফ্রি হয়, বলে রাখি এ তো রেজিস্ট্যান্স ফ্রি, তুমি আইডিয়াল ট্রান্সফরমার কনসিডার করেইছো, রেজিস্ট্যান্স ফ্রি যদি হয় তাহলে E1 যেটা উৎপন্ন হবে এক্স্যাক্টলি ইকুয়াল টু V1, there is no loss, there is no loss, no voltage drop across the resistor because resistance is 0। ওকে, তাহলে যে ভোল্টেজ অ্যাপ্লাই করবে প্রাইমারি সাইডে সেই ভোল্টেজই তৈরি হবে, মোদ্দা কথা V1 এক্স্যাক্টলি ইকুয়ালস টু E1। তার মানে এর যা ম্যাগনিটিউড একটা আইডিয়াল ট্রান্সফরমারের, E1 এরও সেম ম্যাগনিটিউড। বেশ ভালো কথা। এবার তুমি বলছো E2 কি হবে, স্যার E2 কি হবে, তো আমি বলছি E2 সাইডে তুমি যাও, E2 সাইডে গিয়ে দেখো এও সেই 100টা ফ্লাক্স লিংক করছে, বাট এখানে যদি টার্ন বেশি থাকে তাহলে বেশি E2 তৈরি হবে। এখানে সাপোজ দ্যাট 200 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এখানে তাহলে 200 ভোল্ট তৈরি হলো, কিন্তু এখানে কত ভোল্ট তৈরি হবে, দেখো এখানে আমি যদি বলছি টার্ন এর থেকে বেশি থাকে তাহলে 200 বেশি হবে, টার্ন যদি এখানে টার্ন যদি এর থেকে কম থাকে, সেকেন্ডারি টার্ন যদি প্রাইমারি থেকে কম থাকে তাহলে 200 কম হবে। তো মনে করা যাক যে এখানে কম রয়েছে, মনে করা যাক এখানে কম রয়েছে, কাজে E2 কম তৈরি হবে। সাপোজ দ্যাট দিস ইজ ইওর E2 স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে দেখো E1 এন্ড E2 মোদ্দা কথা, প্রাইমারি ইএমএফ এবং সেকেন্ডারি ইএমএফ ইজ ইন ফেজ, প্রাইমারি ইএমএফ এবং সেকেন্ডারি ইএমএফ ইজ ইন ফেজ, এবং প্রাইমারি ইএমএফ এবং সেকেন্ডারি ইএমএফ অ্যাপ্লাইড ভোল্টেজ থেকে কত ডিগ্রি ডিফার করছে, 180 ডিগ্রি ইন কেস অফ অ্যান আইডিয়াল ট্রান্সফরমার। মাইন্ড ইট, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে একটু এদিক ওদিক হয়, সেটা বলবো পরবর্তী ক্লাসগুলোতে। তো এখান থেকে তুমি বুঝতে পারো IM E1 এন্ড E2 থেকে কি করবে, 90 ডিগ্রিতে এগিয়ে আছে, ম্যাগনেটাইজিং কারেন্ট E1 এন্ড E2 থেকে 90 ডিগ্রিতে এগিয়ে আছে, phi m E1 এন্ড E2 থেকে 90 ডিগ্রিতে এগিয়ে আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো এটা ছিল একদম ফেজর, ফেজর আইডিয়াল ট্রান্সফরমার ফেজর। তো যদি ট্রান্সফরমার আইডিয়াল হয় তাহলে কি হচ্ছে, আরো কি কি হচ্ছে দেখো। তোমাকে এবার জিজ্ঞেস করা হলো যে এই যে E2 টা তৈরি হচ্ছে কিংবা যে E1 টা তৈরি হচ্ছে তার ফর্মুলা কি, কোন ফর্মুলায় এটাকে তুমি এক্সপ্রেস করবে। তো সেটা তো আমরা লাস্ট ক্লাসে শিখে এসেছি ট্রান্সফরমার 0 ক্লাসে, যে দেখো আমার E2 যদি বলা হয় E2 কিভাবে ডিটারমিন করবে, বাই দা ফর্মুলা। আমরা এই ফর্মুলা কিন্তু শুধু মুখস্থ করিনি, ফর্মুলাকে আমরা প্রুভ করেছিলাম। কি করে এটা হলো, আমরা পেয়েছিলাম 4.44, সাপোজ দ্যাট E2 4.44 F1 ইনটু F1, F1 ফ্রিকোয়েন্সি, দু সাইডের ফ্রিকোয়েন্সি সমান, ওই জন্য F1 F2 লিখছি না, ইনটু F ইনটু N1 প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস, এটা আলাদা হতে পারে, প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস, সরি এটা ইনটু দ্বিতীয় সাইডে করছি না, এন্ড phi m, দেখো মিউচুয়াল ফ্লাক্স দুটো ক্ষেত্রেই সমান বলেছি, সুতরাং এর আর phi m1 phi m2 লেখা লাগছে না। দিস ইজ ইওর
ইনডিউসড ইএমএফ ইন দা সেকেন্ডারি ওয়াইন্ডিং সিম্পলি। এন্ড যদি জিজ্ঞেস করা হয় তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর ইএমএফ এর ইকুয়েশন কি, এটাও সেই 4.44 ইনটু ফ্রিকোয়েন্সি ইনটু n1 প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্ন ইনটু 5m, দুটো সাইড কমন। ভেরি গুড। দেখো এবার যদি বলা হয় যে ইন রেসপেক্ট অফ প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইডে কত ভোল্টেজ পাচ্ছ, মানে কি প্রাইমারি সাইডে কত ভোল্টেজ দিয়েছো আর সেকেন্ডারি সাইডে কত ভোল্টেজ পাচ্ছ, তোমাকে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করা। শোনো কোট অ্যান্ড কোট কোশ্চেনটা শোনো, তোমাকে জিজ্ঞেস করলাম যে ইন রেসপেক্ট অফ প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইডে কত ভোল্টেজ পাচ্ছ, তুমি বললে স্যার সেকেন্ডারি সাইডে E2 ভোল্টেজ পাচ্ছি, আমি বলছি ইন রেসপেক্ট অফ প্রাইমারি, তুমি বলছো ওকে, তাহলে E1, তাহলে E2 বাই E1 মানে কি ইন রেসপেক্ট অফ প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইডে কত ভোল্টেজ পাচ্ছ, ইএমএফ অল আর ইএমএফ। তো তুমি বলছো তাহলে সেটা E2 বাই E1, আমি ভেরি গুড, ঠিক আছে, তাহলে কত ভোল্টেজ বলো, তুমি বললে ইকুয়ালস টু ওকে E2 ইকুয়ালস টু 4.44 ইনটু ফ্রিকোয়েন্সি ইনটু n2 ইনটু 5m, ভেরি গুড, বাই E1 4.44 ইনটু ফ্রিকোয়েন্সি ইনটু n1 ইনটু 5m। কি হলো আমি বললাম আলটিমেটলি কোথায় আসলো, তুমি বললে স্যার 4.44 ক্যান্সেল, ফ্রিকোয়েন্সি ক্যান্সেল, 5m ক্যান্সেল, n1 n2 তো ক্যান্সেল হতে পারে না, তারা তো আলাদা, তাহলে E2 বাই E1 ইকুয়ালস টু স্যার n2 বাই n1, এটা পেলাম। ইন রেসপেক্ট অফ সেকেন্ডারি প্রাইমারি ইএমএফ সেকেন্ডারি ইএমএফ কত পাচ্ছ, এন্ড দিস ইজ নান আদার, এটা শুধুমাত্র এইটাকেই বলা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমেশন। দেখো আমি বলেছিলাম যে সুইচ করে যাব, ট্রান্সফরমেশন রেশিও, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম ট্রান্সফরমারে, একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টার্ম এটা, যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কেন E2 বাই E1, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও অথবা ইএমএফ ট্রান্সফরমেশন রেশিও কেন E2 বাই E1? আমরা কি করি, আমরা সেকেন্ডারি ইএমএফ কত পেলাম প্রাইমারির রেসপেক্টে, তো ইন রেসপেক্ট অফ প্রাইমারি সেকেন্ডারি ইএমএফ E2, তাহলে এটাকে তুমি ইএমএফ ইকুয়েশনের ফর্মুলা পুট করে দাও, দেখো ফাইনালি ইউ উইল গেট n2 বাই n1, তার মানে দিস ইজ ইয়োর ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, মানে ট্রান্সফার যে হচ্ছে ভোল্টেজটা তার রেশিও। ভালো করে বোঝো, যদি ট্রান্সফরমেশন রেশিও বোঝো, যদি টার্ন রেশিও এটাকে সামটাইমস কল টার্ন রেশিও, দেখো এটা তো ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, এটা কি n2 টার্ন by n1 primary term, secondary term by primary term, sometimes it is called turn ratio। তো টার্ন রেশিও বলো অথবা ট্রান্সফরমেশন রেশিও বলো, যা খুশি বলতে পারো, ইকুয়ালস এইটা যদি এই ট্রান্সফরমেশন রেশিও এ যদি গ্রেটার দেন 1 হয়, বোঝো, তাহলে ইট ইজ স্টেপ আপ, and whenever turn ratio is less than 1, then step down, বোঝো, একটু ভালো করে বোঝো যে টার্ন রেশিও গ্রেটার দ্যান 1 কখন হতে পারে। দেখো যখন সেকেন্ডারিতে বেশি টার্ন থাকবে প্রাইমারিতে কম টার্ন থাকবে, তখন একের বেশি হতে পারে, সেটা স্টেপ আপ, প্রথম থেকেই বলছি। যখন একের কম কখন হতে পারে, যখন সেকেন্ডারিতে নাম্বার অফ টার্ন কম থাকবে আর প্রাইমারিতে বেশি থাকবে, তখন এটা কিন্তু একের কম হয়ে যাবে টার্ন রেশিও, তখন সেটা স্টেপ ডাউন। তার মানে সেকেন্ডারিতে কম থাকলে তবেই তো স্টেপ ডাউন হবে, সিম্পল। এখন এইটাকে আরেকটু ইলাবোরেট করো, ওকে। তো E2 বাই E1 ইকুয়ালস টু n2 বাই n1, এটা তো আমরা পেলাম। তো দেখো একটা আইডিয়াল ট্রান্সফরমারে আমি কি বলেছি, বোঝো, আইডিয়াল ট্রান্সফরমারে যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ নেই, অন্য কোথাও ভোল্টেজ ড্রপ নেই, এক্স্যাক্টলি E1 ইকুয়ালস টু V1, তাহলে ইউ ক্যান রাইট, নিচে V1 লিখতে পারো E1 এর জায়গায়, and E2 ইকুয়ালস টু V2 হবে, যদি আইডিয়াল হয়, যদি আইডিয়াল হয়, এর কোনো রেজিস্ট্যান্স নেই, ভিতরে কোনো ড্রপ নেই, যখন কারেন্ট ফ্লো হবে না এখান দিয়ে একটা লোড চাপালে, সাপোজ দ্যাট,
তো ভেতরে যেহেতু কোনো ড্রপ নেই, কাজেই E2 ইকুয়ালস টু V2 হবে। তো এখানে V2 লিখতে পারো। তার মানে আমরা এটাও লিখতে পারি যে E2 বাই E1 ইকুয়ালস টু N2 বাই N1 লিখতে পারি। ইন কেস অফ আইডিয়াল ট্রান্সফরমার V2 বাই V1 ও লিখতে পারি যদি ট্রান্সফরমার আইডিয়াল হয়। দেখো আমরা ট্রান্সফরমেশন রেশিও যেটা আমরা এক্সপ্রেস করি না, সেটা কিন্তু আইডিয়াল ট্রান্সফরমারে করি। আমরা এটাকেই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে চালিয়ে দিই, একটু চলনসই হয়। বললাম না 98 to 99% এফিসিয়েন্সি হয়, কাজেই চলে যায় মোদ্দা কথা। তো এখান থেকে আমি আরেকটু সুইচ করব। দেখো, তো আইডিয়াল ট্রান্সফরমারের ছবিটা আমি একটু মুছে দিই। আর প্রায় শেষ করে ফেলেছি, একটু ধৈর্য রাখো। তাহলে আমি কি পেলাম? V2 by V1 equals to N2 by N1. This is your transformation ratio, voltage transformation ratio. এটা কি E2 by E1 equals to N2 by N1. এটাও তোমার ভোল্টেজ ইএমএফ ট্রান্সফরমেশন রেশিও। আমি বলছি ভেরি গুড। তো এখান থেকে আমার ট্রান্সফরমারটা কোথায় ছিল? এখানে একটা ট্রান্সফরমার একটু ছোট করে এঁকে নিই, তাহলে বুঝতে পারবে। সাপোজ দ্যাট দিস ইজ ইউর আইডিয়াল ট্রান্সফরমার, প্রাইমারি, সেকেন্ডারি, ভেরি গুড। তো এখান দিয়ে সাপোজ দ্যাট তুমি একটা লোড কানেক্ট করেছো, তো এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে I2, এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে I1। সাপোজ আমি ট্রান্সফরমেশন রেশিও পড়াচ্ছি। তো এখানে কি অ্যাপ্লাই করেছো? V1, এখানে কি পাচ্ছ? V2, and V2 ইকুয়ালস টু উৎপাদিত ইএমএফ যেটা হবে E2, and E1, এখানে E1 ইকুয়ালস টু অ্যাপ্লাইড যেটা করেছো সেটা V1। ভেরি গুড। আমি বলছি V1 ইনটু I1 ইকুয়ালস টু পাওয়ার নয়, বুঝো, প্রাইমারি পাওয়ার নয়, ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে V1 ইনটু I1 ইকুয়ালস টু প্রাইমারি পাওয়ার নয়, বোঝো। এইবারে প্রাইমারি পাওয়ার ইকুয়ালস টু সেকেন্ডারি পাওয়ার। যেহেতু আইডিয়াল ট্রান্সফরমার, কোনো লস নেই, বোঝো, কোনো লস নেই। প্রাইমারি পাওয়ার ইকুয়ালস টু সেকেন্ডারি পাওয়ার, কোনো লস নেই, বলেছি দেয়ার শুড বি নো লস। তাহলে এখানের পাওয়ার কত? V2 ইনটু I2, V2 ইনটু I2, বোঝো, V2 ইনটু I2। পাওয়ার শুড বি ইকুয়াল, কারণ ট্রান্সফরমার যদি নিজে কিছু না খায়, এখানে একটা পাওয়ার ইনপুট করছো, ওদিক থেকে কি এই লোডে একটা পাওয়ার কনজিউম হচ্ছে। তাহলে এই লোডে কোন পাওয়ার কনজিউম হবে? যেটা তুমি এদিক থেকে দিচ্ছ, কারণ ট্রান্সফরমার নিজে কিচ্ছু খাচ্ছে না, আইডিয়াল কিচ্ছু খাচ্ছে না। তাহলে প্রাইমারি পাওয়ার ইকুয়ালস টু সেকেন্ডারি পাওয়ার, এক্স্যাক্টলি ইকুয়াল টু তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে হয় না, কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার এক্স্যাক্টলি ইকুয়াল। প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ট্রান্সফরমার নিজে একটু খায়, তারপরে দেয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটা তো লিখতে পারি যে দেখো I1 বাই I2, বোঝো, I2 টাকে এই পাশে নিয়ে আসলে I1 বাই I2 ইকুয়ালস টু V2 বাই V1 ইকুয়ালস টু V2 বাই V1 ইকুয়ালস টু কি? N2 বাই N1, বোঝো। তাহলে আমি এবারে লিখতে পারি যে I1 বাই I2 ইকুয়ালস টু N2 বাই N1, This is your current transformation ratio. এটাকে উল্টে যদি লেখো যে সেকেন্ডারি কারেন্ট ইন রেসপেক্ট অফ প্রাইমারি কারেন্ট, বোঝো, সেকেন্ডারি কারেন্ট ইন রেসপেক্ট অফ প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট I2 ইন রেসপেক্ট অফ প্রাইমারি কারেন্ট I1 ইকুয়ালস টু কি হবে? N1 বাই N2। তার মানে একটা জিনিস এখানে লক্ষ্য করো যে আমি দেখছি যে সাইডে ভোল্টেজ বেশি, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে এটা পাই না, V2 বাই V1। তার মানে আমি যদি মনে করি যে V2 বেশি, তাহলে I2 সেখানে কম, ইনভার্স। মানে সেকেন্ডারি সাইডে যদি ভোল্টেজ বেশি হয়, V2 বেশি হয়, তাহলে I2 কম হবে। দেখো, ভোল্টেজ যদি বেশি হয়, কারেন্ট কি হবে? I2 কম হবে। যদি ভোল্টেজ কম হয়, V2 যদি কম হয়, কারেন্ট I2 কি হবে? বেশি হবে। দেখো, পাওয়ার তো সেম, তাহলে পাওয়ার সেম হবে, ভোল্টেজ যদি কমে যায়, কারেন্টকে বেশি হয়ে তারপর পাওয়ারকে সেম করতে হবে। প্রাইমারি সাইডে কি হবে? প্রাইমারি সাইডে যদি V1 বেশি হয়, তাহলে কারেন্ট কি হবে? I1 কমে যাবে। সিম্পলি ব্যাপারটা আরো সিম্পল করা যায়, এখানে বুঝি।
finally we got I1 by I2 equals to V2 by V1. তার মানে I1 into V1 is equals to I2 into V2. তার মানে তুমি দেখো এই দুটোকে যদি সমান হতে হয়, সেকেন্ডারি ভোল্টেজ যদি কমে যায়, তাহলে কারেন্টকে বাড়াতে হবে। ঠিক আছে, তার মানে ট্রান্সফরমারের আরেকটা নতুন জিনিস দেখলাম, যে সাইডে ভোল্টেজ বেশি সেই সাইডে কারেন্ট কম, যে সাইডে ভোল্টেজ কম সেই সাইডে কারেন্ট বেশি। তো ট্রান্সফরমেশন রেশিও এটা কিন্তু কে দিয়ে ডিনোট করা হয়, কে, কারণ যে কোনো অবস্থাতেই এটা কিন্তু সমান, কনস্ট্যান্ট। মোদ্দা কথা N2 by N1 টার্ন একবার প্রোভাইড করে দিয়েছো, তাহলে N2 by N1 কি আর আলাদা হতে পারে? হতে পারে না। ভোল্টেজ কিভাবে জেনারেট হবে? ওই রেশিওতে। তুমি বলছো স্যার N2 by N1 আছে, এখানে 100 ভোল্ট দিলাম, এখানে সাপোজ স্টেপ আপ 200 ভোল্ট তৈরি হলো, ভালো কথা, স্টেপ আপ 200 ভোল্ট তৈরি হলো। তো আমি বলছি এখানে 50 ভোল্ট দিলে কত হবে? এখানে 100 ভোল্ট তৈরি হবে। তাহলে দেখো সেই V2 by V1 একই হচ্ছে। তো এটা ছিল আইডিয়াল ট্রান্সফরমারের একটা নো লোড, বেসিক্যালি আমি যে ফেজারটা দেখালাম, নো লোডের ফেজারটা দেখালাম। পরে ট্রান্সফরমেশন রেশিও বোঝাতে গিয়ে I2 যেহেতু আমাদের দরকার হয়েছিল সেকেন্ডারি কারেন্ট, সেজন্য তোমার ওখানে একটু লোড দিয়েও দেখানো হচ্ছে। পরবর্তী ক্লাসে আইডিয়াল ট্রান্সফরমারের লোড এবং প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নো লোড এটা নিয়ে বিস্তারে আলোচনা করব। এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা আরেকটু দেখো। আই উইশ তুমি বুঝতে পেরে যাবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ট্রান্সফরমারের আস্তে আস্তে আমরা একদম ট্রান্সফরমার ভেতরে ঢুকে যাচ্ছি। তো ট্রান্সফরমেশন রেশিও কিভাবে দেখাবে সেটা তুমি চলে আসবে একদম ইএমএফ ইকুয়েশন থেকে। মোদ্দা কথা এত কিছু যদি নাও বলতে পারো তাহলে E2 by E1 কেন করা হয়, এটা কিন্তু খুব কমন প্রশ্ন, কেন E1 by E2 নয়? তো দেখো আমরা সেকেন্ডারিতে পাচ্ছি, প্রাইমারিতে দিচ্ছি, সেকেন্ডারিতে পাচ্ছি, প্রাইমারি ইএমএফ কে কিন্তু আমরা নিচ্ছি না, কাজেই আমরা কিন্তু আরেকটা কথা তোমাকে, আমরা কিন্তু E2 by E1 করছি ইন রেসপেক্ট অফ প্রাইমারি। আরেকটা কথা যেটা হচ্ছে, আমি যে ফেজারটা দেখালাম, ফেজারটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে V1 অ্যাপ্লাই করেছিলে নো লোডে, এটা IM এবং 5M এখান দিয়ে যাচ্ছে, E1 এখানে তৈরি হচ্ছে। তাহলে E2 টা কোন দিকে তৈরি হবে? দেখো এ যে ফ্লাক্স লিংক করছে, এ যদি ক্লকওয়াইজ ফ্লাক্স লিংক করে, এও ক্লকওয়াইজ ফ্লাক্স লিংক করছে। তাহলে E1 and E2 is in phase, যে এ যদি ক্লকওয়াইজ ফ্লাক্স লিংক করে, এটা ক্লকওয়াইজ ফ্লাক্স, তো এভাবেই আসছে ফ্লাক্সটা, এও ক্লকওয়াইজ ফ্লাক্স লিংক করছে। এ যখন এই টার্ন যখনই অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্স লিংক করছে, এও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্স লিংক করছে। এই জন্য E2 টা কম হোক কিংবা বেশি হোক, E2 টাও কিন্তু একই ডাইরেকশনে তৈরি হবে ইন ফেজ উইথ E1। এবং E1 এবং E2 দুজনেই কিন্তু V1 এর থেকে আউট অফ ফেজ, মানে 180 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে। ঠিক আছে, সাথে দেখো। আশা করি বুঝতে পেরেছো। পরের ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে। যদি না বুঝতে পারো আবারও বলছি, একটু সেই জায়গায় একটু বারবার দেখো, বুঝতে পেরে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার খুব দরকার ছিল। ঠিক আছে, সো ভালো থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।